দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। স্পোর্টস টক উইথ শামসুল ইসলামের 37তম পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি ক্রীড়া ভাষ্যকার শামসুল ইসলাম। আর আজকে আলোচনার বিষয়বস্তু ঠিক করেছি ইন্টারন্যাশনাল ক্রিকেট ইন কোভিড-19। কোভিড-19, ইউ অল নো যে কোভিডের কারণে সমগ্র বিশ্বব্যাপী অর্থনৈতিক কর্মকাণ্ড এবং অবশ্যই ক্রীড়া কর্মকাণ্ড মুখ থুবড়ে পড়েছিল, বন্ধ হয়েছিল। কিন্তু সেই নিউ নর্মাল সিচুয়েশনের সাথে খাপ খাইয়ে নিয়ে সমগ্র বিশ্বব্যাপী আবারও ইকোনমিক অ্যাক্টিভিটিস অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড আদার রেগুলার অ্যাক্টিভিটিস ক্রমাগত শুরু হচ্ছে। ন্যাচারালি স্পোর্টসও মাঠে ফিরছে এবং এই মাঠে ফেরা কিন্তু অনেকটাই ব্যতিক্রম। উইদাউট ক্রাউড এখন বিভিন্ন স্পোর্টিং ইভেন্টগুলো অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন ভেন্যুজতে। দেন এগেইন ক্রিকেট ইজ আওয়ার ফার্স্ট চয়েস হিয়ার ইন বাংলাদেশ। সো ক্রিকেট নিয়ে আমাদের দর্শক শ্রোতা ক্রীড়ামোদী মানুষের অনেক ভালোবাসা, অনেক ভালো লাগার জায়গা এটা। ইন্টারন্যাশনাল ক্রিকেটও কোভিডের মধ্যেই ফিরেছে, আমরাও ফিরতে চাচ্ছি টেস্ট ক্রিকেট দিয়ে শ্রীলঙ্কার সাথে, সেটা অক্টোবরের শেষ ভাগে। দেন এগেইন আমাদের ন্যাশনাল টিমের প্র্যাকটিস শুরু হয়ে গেছে। সামগ্রিক বিষয় নিয়ে আমরা কথা বলবো। দুজন চমৎকার অতিথিকে এই সমসাময়িক বিষয়ে কথা বলার জন্য আজকে ভার্চুয়াল স্টুডিওতে পেয়েছি। আমরা একে একে পরিচিত হব। শুরুতে পরিচিত হতে চাই মেলবোর্ন অস্ট্রেলিয়া প্রবাসী প্রকৌশলী খন্দকার সালেক সুফি, স্পোর্টস রাইটার অ্যান্ড অ্যানালিস্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরের আছেন ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, বেসিক্যালি একজন নিউক্লিয়ার সায়েন্টিস্ট। বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনে তিনি সিনিয়র সায়েন্টিফিক অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। মোরওভার, হি ওয়াজ এ ক্রিকেট প্লেয়ার ইন দ্য ইউনিভার্সিটি লেভেল as well as a good cricket follower and of course a cricket analyst. Dr. Moniruzzaman, welcome. Welcome. Assalamu alaikum. Thank you, Moniruzzaman. সো আমরা আলোচনাটা শুরু করতে চাই সালেক ভাইকে দিয়ে। সালেক ভাই, দীর্ঘ প্রায় 115 দিন পর ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ দিয়ে ইংল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচ ক্রিকেট ফিরেছিল কোভিড চলাকালীন এই সময়ে। দ্যাট ওয়াজ এ সেন্টিলেটিং এক্সপিরিয়েন্স ফর দ্য ক্রিকেট লাভার্স অ্যারাউন্ড দ্য গ্লোব। এবং প্রথম ম্যাচটায় ওয়েস্ট ইন্ডিজ জিতে যাওয়ায় ওই সিরিজের মাহাত্ম্য অনেক গুণ বেড়ে গিয়েছিল। সব মিলিয়ে এই যে কোভিডের কারণে দীর্ঘদিন বিরতির পর ক্রিকেট প্রত্যাবর্তন, ওয়েস্ট ইন্ডিজের মতো একটা ব্যাকফুটেড টিম, হাইলি প্রফেশনাল সাইড ইংল্যান্ডকে ইংল্যান্ডের মাটিতে ফার্স্ট টেস্টে হারিয়ে দিল। কেমন ছিল সেই ক্রিকেটের প্রত্যাবর্তনটা কোভিড-19 এর মধ্যে? দেখেন, অ্যাকচুয়ালি তো কোভিড তো করোনা শুরু হয়েছে ডিসেম্বরের শেষ দিকে, কিন্তু ক্রিকেট সহ সব খেলাধুলাই চালু ছিল। আর বিশেষ করে আইসিসি ইভেন্টের মধ্যে মহিলাদের টি-20 ওয়ার্ল্ড কাপ তো অস্ট্রেলিয়ায় হয়েছে এবং 8 মার্চে ওটার ফাইনাল ছিল এমসিজিতে। এরপর থেকে কিন্তু অন্যান্য খেলাধুলার মতো এবং অন্যান্য কর্মের মতো ক্রিকেটও বন্ধ হয়েছিল। আপনি জানেন যে ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ড। ইংল্যান্ড কিন্তু কিভাবে ক্রিকেটটা ফিরিয়ে আনতে পারে সেটার জন্য তারা ব্যাপক কার্যক্রম করে এবং দুটো স্টেডিয়াম আপনি জানেন, ম্যানচেস্টারের যে ওল্ড ট্রাফোর্ডের যে স্টেডিয়ামটা এবং সাউদাম্পটনের যে রোজ বল বা এজিএস বলের যে দুটো স্টেডিয়াম, এই দুটো স্টেডিয়ামের ভিতরেই কিন্তু হোটেল আছে, 5 স্টার হোটেল আছে, থাকার ব্যবস্থা। ওটাকে টোটাল বায়ো সিকিউরিটি করে ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান টিমকে অলমোস্ট ওরাই পুরোপুরি আতিথেয়তা দিয়ে হোস্ট করে নিয়ে যে রাজি করিয়ে, কারণ আপনি জানেন পাকিস্তানের করোনা পরিস্থিতি খুব খারাপ ছিল, ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের খুব একটা অর্থ নেই, এই দুটো টিমকে নিয়ে আসে। এবং সুবিধা হয় কি, এই টিমগুলি যেহেতু বেশ কিছুদিন আগে আসে এবং ওয়েস্ট ইন্ডিজের তো র ট্যালেন্ট আছে, ওয়েস্ট ইন্ডিজের টি-20 ওয়ানডেতে তো দে আর মাস্টার্স, যে ওদের নিয়ে এসে যেহেতু ওরা অনেক দিন প্রস্তুতির সুযোগ পেয়েছে, এই জন্যই প্রথম টেস্টটা কিন্তু কোয়ালিটি ক্রিকেট খেলি হারিয়ে দিয়েছিল, বিশেষত ওদের বোলাররা শ্যানন গ্যাব্রিয়েল, হোল্ডার বা রোচ। সেই তুলনায় কিন্তু ওদের খেলোয়াড়ের সংখ্যা কিন্তু খুব বেশি না, ওরা কোয়ালিটি প্লেয়ার সামান্য কিছু প্লেয়ার নিয়েছিল। কিন্তু ইংল্যান্ড তো ভেরি মাচ প্রিপেয়ার্ড। ওদের দেখেন তিনটা ডিফারেন্ট টিম ডিফারেন্ট স্ট্রাকচারে খেলে। যারা টেস্ট খেলে তারা টি-20 খেলছে না, যারা ওডিআই কিছু প্লেয়ার হয়তো থাকতে পারে। তো প্রথম টেস্টে হেরে যাওয়ার পর যেহেতু ওরা কিন্তু অ্যাটাক চেঞ্জ করে খেলেছে, আপনি দেখবেন যে ওদের যে ফার্স্ট বোলিং অ্যাটাক জোফরা আর্চারের সেকেন্ড টেস্টে খেলেনি,
উডকে আপাতত বাদ দিয়ে দিয়েছে, এবং তারপরে ওদের তো যে বোলিং অ্যাটাক আছে, দুজন তো ইংলিশ কন্ডিশনে দে আর দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, দে আর অল টাইম বেস্ট, ব্রড অ্যান্ড অ্যান্ডারসন। ওদের সাথে কুলিয়ে উঠতে পারেনি, পরের দুটো টেস্ট হেরে গেছে। এরপরে যদি আসেন, এরপরে ইংল্যান্ড খেললো আয়ারল্যান্ডের সাথে, যারা এখন টেস্ট শিশু, আয়ারল্যান্ড আফগানিস্তানের মতো টেস্ট শিশু, তারা খেলেছিল ওয়ান ডে। আয়ারল্যান্ড কিন্তু প্রথম দুটো হেরে গেছে, ভেরি ইজিলি হেরে গেছে, কিন্তু সেই আয়ারল্যান্ড কিন্তু থার্ড ওয়ানডেতে ইংল্যান্ডের মতো টিমকে 328 রান চেস করে জিতেছে। তো ইট ইজ ভেরি এক্সাইটিং। সারা দুনিয়া তো জানেন এখন, যেহেতু সবগুলি টেলিভাইজড হয়, ইট ইজ এ টেলিভিশন গেম। মাঠে মাঠে হয়তো দেখার, এখন তো দেখছে না কেউই, বিহাইন্ড দ্য ডোর খেলা হচ্ছে, বাট ক্রিকেটটা ফিরে আসা এটা একটা বিরাট জিনিস। এবং আপনার মতো এবং অন্যান্য অগণিত ক্রিকেট দর্শকের মতো ক্রিকেটটা অক্সিজেন, এটা শুরু হয়েছে, খুবই ভালো এবং হতে থাকবে। জি, থ্যাংক ইউ সো মাচ সালেক ভাই এই প্রথম স্লটে আপনার এই কথোপকথনের জন্য। আমরা ডক্টর মনিরুজ্জামান আপনার কাছে যেতে চাই। ডেফিনেটলি বিং এ ক্রিকেট লাভার, এই সিরিজটা ফলো করেছেন, কোভিড এর মধ্যে দীর্ঘদিন পর ক্রিকেট ফিরে এসেছিল, এবং ফার্স্ট টেস্টটা নিয়ে যেটা হচ্ছিল যে হাইলি প্রফেশনাল ইংল্যান্ড সাইডের বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচ জেতা ওয়েস্ট ইন্ডিজের মতো এই বর্তমান টিমের, দ্যাট ওয়াজ এ ফ্যাবুলাস অ্যাচিভমেন্ট। কিভাবে ইভালুয়েট করবেন তাদের এই অর্জনটা? থ্যাংক ইউ শামসুল ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ আজকের এই লাইভে আনার জন্য। আসলে প্রথম টেস্টটা আমি অলমোস্ট পুরোপুরি দেখেছি। আর হচ্ছে মানে গোটা ওয়ার্ল্ডে যদি দুইটা আনপ্রেডিক্টেবল টিম বলা যায়, একটা হলো পাকিস্তান, একটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এখনকার প্রেক্ষাপটে। আর ওয়েস্ট ইন্ডিজ একটু পাওয়ার ক্রিকেট খেলে, ওরা যে কোনো সময় যে কোনো টিমকে আসলে মানে ব্রেকথ্রু দিতে আসলে তাদের কোনো প্রবলেম হয় না আর কি। আর সেই সাথে তাদের কিছু কোয়ালিটি প্লেয়ার আছে, হাই মানে যেই প্লেয়ার গুলা ওদের আসলে মানে একাই ম্যাচ চেঞ্জ করে দিতে পারে, এরকম অনেকগুলা কোয়ালিটি প্লেয়ার আছে। তো আমি মনে করি যে মানে প্রথম যেহেতু টেস্টটা হয়েছিল, সেই টেস্টটাতে আসলে ইংল্যান্ড তো আসলে খুবই প্রফেশনাল টিম, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ইন্ডিয়া, তারা খুবই প্রফেশনাল। তো ইংল্যান্ড আসলে আমার মনে হয় না ওয়েস্ট ইন্ডিজ প্রথমেই যে টিমটা গিয়েছিল তাদেরকে আসলে প্রপারলি অ্যানালাইসিস করতে পারছে, এই জন্য এই জিনিসগুলো আসলে একটু হলেও ওয়েস্ট ইন্ডিজ একটু ফ্যাসিলিটি পেয়েছে আর কি। তারপরও ওয়েস্ট ইন্ডিজ আসলে যে কোনো সময় যে কোনো টিমকে আসলে ই করতে পারে। তবে খুব মানে এক্সাইটিং ছিল প্রথম টেস্টটা, যেখানে আসলে ব্রড প্রথম টেস্টে না খেলার কারণে অনেকটা আমার মনে হয় যে অনেকটা বেনিফিট পেয়েছে মানে ওয়েস্ট ইন্ডিজ। আর অ্যান্ডারসন আসলে প্রথম টেস্টে সেরকম ভালো কিছু করতে পারেনি, কিন্তু ব্রড যে প্রথম টেস্টে খেলতে পারেনি তার কিন্তু ফিডব্যাক পরের দুটো টেস্ট এবং পাকিস্তান সিরিজও অসাধারণ ফিডব্যাক করে আসছে। তো সব মিলে আসলে আমার কাছে ওই সিরিজটা অসাধারণ লেগেছে আর কি। শামসুর বোধহয় ইন্টারনেটে সমস্যা হয়েছে। শামসুল ভাই মনে ওইখানে ইন্টারনেটের মনে একটু প্রবলেম, ইন্টারনেটের সমস্যা হয়েছে। কালকেও এরকম হয়েছিল, কালকে আমরা নিজেরা কথা বলেছি। আসুক, লেট আস ওয়েট। আচ্ছা, আপনি তো আসলে অস্ট্রেলিয়াতে থাকেন, অস্ট্রেলিয়া তো খুবই প্রফেশনাল। আমি আমিনুল ইসলাম, ওই যে আমিনুল ইসলাম বুলবুলের ওনার মানে ওই যে নোমান, আমাদের ওই যে নটর নোমান একটা ইয়া করে নাকি পর্ব করেন। জি জি জি। তো ওনার মানে হ্যাঁ ওনার হিতে আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে যে শোটা হয়েছিল, আমি ওনার সাধারণত সব প্রোগ্রামগুলাই দেখি, শামসুল ভাইটাও দেখি। তো মানে ওইখানে ওদের যে ফেসিলিটিস, মানে আমাদের দেশে তো আসলে ওই ধরনের যেমন উইকেট ফেসিলিটিস বা ওদের যে মানে হাই পারফরমেন্স ক্রিকেট টিমটা বা মানে এজ পর্যায়ে ক্রিকেট টিমগুলো, যেটা বাংলাদেশে প্র্যাকটিস নেই বললেই চলে আর কি। যেমন এজ টিমগুলো বাংলাদেশে আসলে এসে হাই। জি জি। এখানে হয়েছে কি, ধরেন এখানে ওদের তো স্পোর্টস কালচার আছে, শুধু ক্রিকেট না, ওর ক্রিকেট আচ্ছা ও আসছে দেখি। জি জি সালেক ভাই, হ্যাঁ বলেন। কিন্তু ইংল্যান্ড যে প্রফেশনাল একটা সাইড, যারা ঠিকই বাউন্স ব্যাক করলো পরের দুইটা টেস্ট ম্যাচে, অ্যান্ডারসন, ব্রড
জোফ্রা আর্চার, দে ওয়ার রিয়েলি সুপার। এবং আমরা সবাই জানি যে টেস্ট ম্যাচ ক্রিকেট জিততে গেলে প্রতিপক্ষের 20 উইকেটস দরকার। ইন এ সেন্স বোলিং ইউনিটটা যদি হাইলি স্ট্রং না হয় তাহলে টেস্ট ম্যাচের রেজাল্ট অনুকূলে আসে না। ইংল্যান্ড ফাইনালি সেইটা প্রমাণ করে দেখিয়েছে। ইংল্যান্ডের প্রথম টেস্টে স্ট্র্যাটেজিতে একটা ভুল হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু তাদের মনে রাখা উচিত ছিল র পেস দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ঘায়াল করা যাবে না, কারণ দে প্লে এগেনস্ট, মানে তারা তো গ্যাব্রিয়েলের মতো বোলারের বিরুদ্ধে খেলে, তারা তো রোচের মতো বোলারের বিরুদ্ধে খেলে যাদের পেস আছে। রাদার ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং যেহেতু নট দ্যাট গুড, তাদের উচিত ছিল যে ইংলিশ কন্ডিশনে টু বেস্ট বোলার্স হলো ব্রড অ্যান্ড অ্যান্ডারসন। ব্রড তো অবশ্যই খেলা উচিত ছিল। আমি ওই সময় ব্রডকে যখন ওই টেস্টে ছিল না, তার ইন্টারভিউ দেখেছি। সাবসিকুয়েন্টলি এই জিনিসটা ওরা অ্যানালাইসিস করেছে এবং সেকেন্ড টেস্টে আপনি জানেন, সেকেন্ড টেস্টের আগে রোচের একটু প্রবলেম হয়েছিল। ওই এই করোনা প্রোটোকল ব্রেক করার জন্য রোচ খেলতে পারেনি। এই যে আর্চার না খেলায় উডকেও খেলানো হয়নি। তখন কিন্তু ওরা ওই যে যারা মুভ করে একটু লোয়ার পেসে, যারা মুভ করে, অ্যান্ডারসন, ব্রড আসলো, তারপরে ওকসকে নিয়ে আসলো এবং কুরান, এই চারজন কিন্তু কন্ট্রোল পেসে এবং মুভমেন্ট করে এই চারজন কিন্তু দুটো টেস্টে ওদের ধস নামে দিয়েছে। এবং ওইদিকে হচ্ছে কি, ওয়েস্ট ইন্ডিজের যেহেতু ওদের ব্যাকআপ প্লেয়ার ছিল না, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ফার্স্ট ম্যাচে যে গ্যাব্রিয়েল খেললো, গ্যাব্রিয়েল ভালো উইকেট নিল, হোল্ডার নিল, কিন্তু গ্যাব্রিয়েল কিন্তু সেকেন্ড টেস্টে ইনজিওর্ড হয়ে গেছিল। এবং রোচ ইজ এ ভেরি গুড বোলার ইন দ্যাট কন্ডিশন, রোচ করতে পারেনি এবং ওদের ব্যাটসম্যানরা সাপোর্ট দিতে পারেনি, কারণ অল্প সময়ের মধ্যে আপনি 4 উইকের মধ্যে 3টা টেস্ট খেলতে হয়েছে। এটাও কিন্তু দ্যাট ইজ টু মাচ। এরপরে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড তো আপনি জানেন ভেরি ওয়েল প্রিপেয়ার্ড অ্যান্ড ভেরি প্রফেশনাল, ওদের তো ইটস এ পার্ট অফ দেয়ার লাইফ। আর এরপরে যদি ফলো আপ করেন, আপনি তো ওয়ান ডে খেলা হলো, ইসের সাথে খেললো। পাকিস্তানের কথা চিন্তা করেন, পাকিস্তান ইজ এ কান্ট্রি যেখানে গত 10 বছর প্রায় ইন্টারন্যাশনাল ক্রিকেট হয়নি, কিন্তু ওদের ন্যাচারালি ওদের ক্রিকেটার বেরিয়ে আসে, ওদের ফাস্ট বোলার বলেন, রিস্ট স্পিনার বলেন, বেরিয়ে আসে। আপনি যে কথা বলছিলেন টেস্ট জিততে হলে 20 উইকেটস নিতে হবে, পাকিস্তানের তো যে 3টা পেস বোলার খেলছে এবং ওর সাথে পাকিস্তানের পেস বোলার দুজন তো একটা 17, একটা 19, একটা 18, মানে নাসিম শাহ এন্ড শাহিন শাহ আফ্রিদি, একজন লেফট হ্যান্ডার আর একজন রাইট হ্যান্ডার। দে বোল এট 140, অলমোস্ট এট 140, এন্ড দে হ্যাভ এ বোলার লাইক ম্যাগ্রার মতো আব্বাস নামে একজন আছে। এরপরেও কিন্তু ওদের পেস বোলিং স্টক দেখেন, এরপরে ওহাব রিয়াজ আছে, এরপরে ফাহিম আশরাফ আছে, এরপরে ইমরান খান আছে, এবং এই মুহূর্তে পাকিস্তানের 2টা ওয়ার্ল্ড ক্লাস রিস্ট স্পিনার আছে, লেগ স্পিনার 2টো আছে, ইয়াসির শাহ এন্ড সাদাব। সবচেয়ে ভালো যেটা পাকিস্তানের চেঞ্জ হয়েছে, পাকিস্তানের ব্যাটিং কিন্তু অনেক ইমপ্রুভ করেছে, পাকিস্তানের মানে ফিল্ডিং অনেক ইমপ্রুভ করেছে। কেন করেছে জানেন? ওদের এখন যে টিম ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টে মেসবা আছে, ওয়াকার ইউনুস আছে, ইউনুস খান আছে এবং মোস্তাক মোহাম্মদ। ওরা তো ওদের কালচার জানে, পাকিস্তান টিমকে প্রায় ওদের সমপর্যায়ে নিয়ে এসছে এবং পাকিস্তান কিভাবে খেলেছে দেখেন। দে অলমোস্ট ওয়ান দ্য ফার্স্ট টেস্ট তো তারা জিতে গেছিল, লাস্ট সেশনে একটা সেশন তারা ফোকাসটা রাখতে পারেনি বলে হেরে গেছে, এবং টেস্টে তো থার্ড টেস্ট তারা সংগ্রাম করে করেছে। এবং তারপরে যখন ওয়ানডেতে আসলেন, দেখেন ইংল্যান্ড ইজ এ T20, ইংল্যান্ড ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট সাইড। ইংল্যান্ডের T20 টিমে তাদের টেস্ট টিমের একটা প্লেয়ারও ছিল না, সো দে মেড এ প্ল্যান অ্যাকর্ডিংলি। সেই টিমের সাথেও কিন্তু প্রথম ম্যাচটা পাকিস্তান কন্ট্রোলেই ছিল, 131 for 6, which means in 16.1 over Pakistan was in control. সেকেন্ড ম্যাচে পাকিস্তান কিন্তু 190 অড করে হেরে গেছে, কারণ সেকেন্ড ম্যাচে ওদের মেইন স্ট্রাইক বোলার মোহাম্মদ আমির ইনজিওর্ড হয়ে গেছিল 1 বলার শট। থার্ড ম্যাচে তো কালকে দেখেন সেই স্কোরেই জিতেছে, এবং জিতেছে কাদের? দুজন, একজন তো ফ্যান্টাস্টিক একটা নতুন স্টার জন্ম হয়েছে আমি বলবো, হায়দার আলী, হি প্লেড এ ফ্যান্টাস্টিক ইনিংস, কিন্তু দুজন মেইন প্লেয়ার যারা দীর্ঘদিনের অভিজ্ঞ, মোহাম্মদ হাফিজ, যাকে প্রফেসর বলা হয়, মোহাম্মদ হাফিজ ব্যাটিং করে একটা স্কোর এনে দিল, এবং এই স্কোরও কিন্তু ইংল্যান্ড চেস করছিল, কিন্তু তখন এসে এই ম্যাচিওর এক্সপেরিয়েন্স সেই ওহাব রিয়াজি ম্যাচটা জিতিয়ে দিয়েছে। সো একটা জিনিস এখান থেকে শিক্ষার আছে সবাই, যে ইউ নিড নাম্বার অফ প্লেয়ার্স, not 15 or 16 players, you need 20-30 players। 29 জন প্লেয়ার নিয়ে গেছে পাকিস্তান ওখানে, and you need a mix of experienced and young players, especially টেস্ট জিততে হলে
যারা দীর্ঘদিন টেস্ট খেলা, দীর্ঘ পরিসরের খেলার অভিজ্ঞ প্লেয়ার আছে তাদের আনতে হবে। নতুন প্লেয়াররা ডেফিনেটলি খেলতে পারবে, দীর্ঘ অভিজ্ঞতার প্লেয়াররা আসতে হবে। এটাই, এই শিক্ষাটাই হয়তো এই সিরিজ দুটো থেকে দুনিয়ার অন্যান্য টিম, বাংলাদেশ সহ সবার নেওয়ার আছে বলে আমি মনে করি। থ্যাংক ইউ, ওয়েল সেড। এবং আপনি যে কথাটা বললেন যে এক্সপেরিয়েন্স কাম ইন ফ্রন্ট, সেই কথাটা আমাদের শ্রদ্ধা আলফাজউদ্দিন আহমেদ বলছে যে এছাড়া টেস্ট ক্রিকেটে এক্সপেরিয়েন্স খুবই বড় একটা বিষয়, বিশেষ করে লঙ্গর ভার্সন ক্রিকেটের জন্য। এবং আপনিও সেই বিষয়টা বললেন, আসলে ক্রিকেট আমরা ঠিক একই জায়গা থেকে অ্যানালাইসিস করছি, একই জায়গা থেকে বুঝছি। ডক্টর মনিরুজ্জামান, আপনার কাছে যেতে চাই, এই যে আপনি বললেন যে ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান দুইটা আনপ্রেডিক্টেবল সাইড, সেই দুইটা সাইডকেই উপর্যুপরি সাকসেসিভলি পেল হোস্ট ইংল্যান্ড, এবং তাদের যে কি বলবো জয়ের পার্সেন্টেজ যথারীতি দুইটা টেস্ট সিরিজই তারা নিজেদের অনুকূলে রাখলো। যদিও একটা টেস্ট ম্যাচ পাকিস্তানের সাথে কমপ্লিটলি ওয়াস্ট আউট হয়ে গেছে বৃষ্টির কারণে, লাস্ট টেস্টটা পাকিস্তান ডেফিনেটলি ভালো খেলে ড্র করতে সক্ষম হয়েছে। এন্ড অফকোর্স টি-20 সিরিজটাও তারা 1-1 ড্র করলো। পাকিস্তানের অ্যাওয়ে যে পারফরমেন্স, এটা অনেকটাই আশাপ্রদ, কি বলবেন? অ্যাকচুয়ালি মানে আপনি যদি অ্যাওয়ে সিরিজ গুলা খেলতে গেলে যদি আপনি দেখেন যে যেই দলের আসলে বোলিং স্ট্রেংথ অনেক স্ট্রং সেই দলটা, এবং সাথে যদি ব্যাটিং, পাকিস্তান অলওয়েজ বোলিং স্ট্রেংথ একটা টিম, অলওয়েজ ছিল আর কি। আগে থেকে আমরা দেখে এসেছি যে পাকিস্তান সবসময় তাদের স্ট্রেংথ থাকে হচ্ছে বোলিং স্ট্রেংথ, কিন্তু ওদের টিমে যে মানে কিছু কোয়ালিটি প্লেয়ার আসলে চলে এসেছে। যেমন বাবর আজম বলেন যে লাস্ট 5 ইয়ার্স তার যে পারফরমেন্স আর কি, কনসিস্টেন্টলি পারফরমেন্স করতেছে, এই টাইপের কিছু প্লেয়ার। যেমন আজহার আলী মানে খুবই এক্সপিরিয়েন্স এবং টেস্টে খুবই ভালো প্লেয়ার সে, আজহার আলী। আর টি-20 পাকিস্তান অলওয়েজ মানে গুড সাইড। মানে আমরা যদি তাদের টি-20 রেকর্ড গুলা দেখি, যে ফার্স্ট ওয়ার্ল্ড কাপে তারা ফাইনালে গেল, সেকেন্ড ওয়ার্ল্ড কাপে তারা ওয়ার্ল্ড কাপই উইন করলো, এবং থার্ড ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে গেল। মানে টি-20 পাকিস্তান অলওয়েজ ভেরি গুড সাইড, কারণ বিকজ হচ্ছে যে ওদের আসলে ভ্যারাইটি অফ প্লেয়ার আছে, যেগুলা হচ্ছে ম্যাচ উইনিং প্লেয়ার। মানে বোলিং সাইডে ম্যাচ উইনিং প্লেয়ার আছে, মানে একটু রান করলে ওরা খুব ভালো চেস করতে পারে। আর পাকিস্তানের একটা চেঞ্জ আসলে ইদানিং দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে ব্যাটিং এ দুই একটা প্লেয়ার আসলে মানে মানে উঠে আসতেছে, পিক করতেছে, লাইক বাবর আজমের মতন আরো দুই একটা প্লেয়ার আর কি। কিন্তু ওদের ফিল্ডিং সাইডটা, আগে ওদের ফিল্ডিং সাইড ডেফিনেটলি মানে খুব মানে বাজে একটা সাইড ছিল, এখন ওদের ফিল্ডিংটা আসলে অনেক মানে হ্যাঁ জি 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 যে এখন হচ্ছে মানে তারা অনেক ইমপ্রুভ করছে ফিল্ডিং সাইডটা। আর আর পাকিস্তানে আসলে কি কোয়ালিটি প্লেয়ার ওদের আসে, কারণটা হলো যে ওদের মানে ওদের আসলে তেমন কোনো খেলা নেই ওদের দেশে। এক হলো ক্রিকেট, 2 নম্বর হলো হকি। ওরা মানে ক্রিকেটকে আসলে মানে আমি একটা মানে ডকুমেন্টারি দেখেছি যে ক্রিকেট ওরা মাঠে ঘাটে রোড ঘাট রাস্তায় অলওয়েজ ক্রিকেটই খেলে, এবং মানে ও গালি ক্রিকেট যেটা বলে আর কি, ওটা সবচেয়ে বেশি ওরাই খেলে। তো এই জন্য হয় কি যে ওদের প্লেয়ার গুলা মানে ওরা পিক করতে পারে। যদিও মানে ম্যানেজমেন্টকে আমি আসলে তেমন পছন্দ করি না, পাকিস্তানের ম্যানেজমেন্টকে। তো যে কোনো একটা মানে টিমকে উঠে আসতে গেলে আসলে লং টাইম একটা চিন্তা করতে হয়, এবং মিড টাইম এবং শর্ট টাইমের জন্য, যেটা আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটের জন্য আসলে খুব দরকার আর কি। আমরা আসলে খুব অটোমেটিক্যালি মানে আমরা বাংলাদেশ প্রসঙ্গে একটু পরে স্লটেই ফিরবো। সালেক ভাই, আপনার কাছে খুব কুইক লুক দেখতে চাই যে পাকিস্তানের সিরিজটা শেষ হতে না হতে অস্ট্রেলিয়া অলরেডি ইন ইংল্যান্ড, তারা 3টা টি-20 এবং 3টা ওয়ানডে ম্যাচ খেলবে। 4 তারিখ থেকে শুরু হয়ে যাবে টি-20 সিরিজ। মানে অস্ট্রেলিয়া কেমন করবে ইংল্যান্ডের মাঠে, ইংল্যান্ডের বিরুদ্ধে, ইনফর্ম ইংল্যান্ডের বিরুদ্ধে কতটা চ্যালেঞ্জ দিতে হবে অস্ট্রেলিয়ান টিমকে? বিং এ অস্ট্রেলিয়ান সিটিজেন, হাউ ডু ইউ ফিল? দেখেন, অস্ট্রেলিয়া কিন্তু তাদের স্কোয়াড পিক করে বেশ কিছুদিন আগেই অস্ট্রেলিয়া চলে গেছে পার্থে। আপনি জানেন আমাদের ইস্টার্ন সাইডে আপনি মেলবোর্ন, ভিক্টোরিয়া বলেন বা নিউ সাউথ ওয়েলস বলেন বা অ্যাডিলেড বলেন বা ক্যানবেরা বলেন, এগুলি কিন্তু শীতের মৌসুম। এখন আমরা শীতের মধ্যে আছি। আর পার্থ তো সবসময় পার্থ কিন্তু আমাদের অনেক উপরে, পার্থ এবং কুইন্সল্যান্ড, ওখানে কিন্তু সামার, উইন্টার আসলেও ওদের টেম্পারেচার অনেকই, এবং ওইখানকার পরিবেশ অনেকটা আপনার এশিয়ানদের মতোই। তো সেখান থেকে ওরা দীর্ঘ সময় প্রিপারেশন নিয়েছে। এবং আপনি জানেন যে অস্ট্রেলিয়ান ওয়ানডে টিম, অস্ট্রেলিয়ার সব টিমই তো, এখানে তো ক্রিকেট ইজ এ কালচার, ক্রিকেট কালচারে সব টিমই হলো ফিজিক্যালি 100% ফিট, অলওয়েজ ফিটনেস থাকে তাদের। এবং এই টিমে কিন্তু
ইংল্যান্ডের পক্ষে এত সোজা হবে না এই টিমকে বিট করা, কারণ এই টিমে আপনি বোলিং স্ট্রেংথ দেখেন, আমাদের টিমে বোলিং স্ট্রেংথ কামিন্স, হি ইজ ভাইস ক্যাপ্টেন নাও, হু ইজ এ ফ্যান্টাস্টিক বোলার, স্টার্ক আছে লেফট হ্যান্ড পেসার, এরা দুজনেই কিন্তু 140 প্লাসে বোলিং করে, হেজেলউড আছে, আমাদের 5টা পেসার আছে যারা পেসের উপরেই মুভমেন্ট করতে পারে, দুদিকেই মুভমেন্ট করতে পারে, রিভার্স সুইং করতে পারে, আর স্পিনারও আছে আমাদের, লেগ স্পিনারও আছে, লেবুচাং ব্যাটিং ছাড়াও লেগ স্পিন করে, আমাদের অফ স্পিনার আছে ভালো, তাছাড়া আমাদের ব্যাটিং দেখেন, ব্যাটিং তো আমাদের ব্যাটসম্যানরাও তো খারাপ না, আপনার দুজন ইম্প্যাক্ট ওপেনার আছে, ডেভিড ওয়ার্নার আর ফ্লিঞ্চ, দুজন ইম্প্যাক্ট ওপেনার আছে, তারপর লেবুচাং খেলবে নাম্বার 3-তে, স্মিথ ইজ ওয়ান অফ দ্য টপ ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড, তারপরে ম্যাক্সওয়েল ফিরে এসেছে, ম্যাক্সওয়েল আছে, উইকেট কিপিং ওয়েট করবে, ওয়েডো ইজ এ ভেরি গুড প্লেয়ার, ইট ওন্ট বি ইজি, এটা শেয়ানে ফাইট হবে, এবং অস্ট্রেলিয়ার মতো ইংল্যান্ডের মতো অস্ট্রেলিয়ানও কিন্তু অ্যানালাইসিস করেছে, অস্ট্রেলিয়ার একটা সুবিধা হয়েছে কি, অস্ট্রেলিয়া এই ম্যাচগুলি দেখে ইংল্যান্ডের প্রত্যেকটা প্লেয়ারের উপর ওয়ার্ক করছে, তার উপরে এখন তো সায়েন্স, ক্রিকেট ইজ এ সায়েন্স অ্যাজ ওয়েল, মানে থিঙ্কিং গেম, সায়েন্স অ্যাজ ওয়েল, আপনি কোন প্লেয়ারে কখন কোন মাঠে তারপরে কোন মাঠে খেলাগুলি হবে সেগুলি নিয়েও তারা অ্যানালাইসিস করেছে, সো ইট উইল বি এ ভেরি গুড গেম, এন্ড ইংল্যান্ড অস্ট্রেলিয়া খেলা তো ক্রুসেড হয়ে যায়, ইংল্যান্ড অস্ট্রেলিয়া সেটা টেস্ট খেলেন বা খেলেন, ক্রুসেড হয়ে যায়, আই হোপ, যেহেতু অস্ট্রেলিয়া আমারও টিম এখন, আই হোপ দ্যাট অস্ট্রেলিয়া উইল গিভ গুড ফাইট এবং অস্ট্রেলিয়া উইল ডেফিনেটলি উইন। টি-20 কথা আমি বলতে পারবো না, টি-20 ইজ এ গ্যাম্বল, যেদিন যে ভালো খেলে, একজন দুজন ভালো পার্টনারশিপ হয়ে গেলে, একজন ভালো বোলিং করলে জেতা যায়, কিন্তু ওয়ান ডেতে আই উইল সে দ্যাট অস্ট্রেলিয়া উইল উইন। ওয়েল সেড, আমার মনে হয় যে একেবারে পিন পয়েন্টেডলি দুই দলের স্ট্রেংথ এন্ড চান্সেস অফ উইনিং সেটা আপনি বলবার চেষ্টা করেছেন। দেন এগেইন ক্রিকেট এট দ্য এন্ড অফ দ্য ডে, হিট অফ দ্য মোমেন্ট যারা ভালো খেলবে তারাই জিতবে, যেহেতু দুটোই লিমিটেড ওভার, লিমিটেড ফরম্যাটের গেম, ওডিআই বলুন বা টি-20 বলুন, মোর অর লেস সেম ফরম্যাট। এনিওয়ে, ডক্টর মনিরুজ্জামান, কাম টু দ্য বিজনেস। আমাদের আগ্রহের জায়গা কিন্তু বাংলাদেশ অলরেডি প্রিপারেশন শুরু করেছে, ছোট ছোট গ্রুপে অনুশীলন করছে বাংলাদেশ দল, এবং এই সেপ্টেম্বরের শেষ ভাগে আমরা শ্রীলঙ্কায় যাব, সেখানে হোম কোয়ারেন্টাইন মেনটেন করে প্র্যাকটিস, দেন প্র্যাকটিস ম্যাচেস ফলোড বাই 3 টেস্ট ম্যাচেস। টেস্ট ম্যাচের জন্য আমরা কতটা প্রস্তুত, এবং এই ধরনের ইন্টারন্যাশনাল ক্রিকেটের ক্ষেত্রে পর্যাপ্ত ম্যাচ প্র্যাকটিস ছাড়া বা পর্যাপ্ত অনুশীলন ছাড়া সেই রিদমটা বাংলাদেশ দল আদৌ ফিরে পাবে কিনা, কতটা আশাবাদী আপকামিং সিরিজ নিয়ে বাংলাদেশের ব্যাপারে? আসলে বাংলাদেশের ব্যাপারে আমি বলবো যে টেস্টের ব্যাপারে যদি বলেন, তো বাংলাদেশে আসলে এখনো টেস্ট সাইডটা আমি বলবো না যে মানে খুবই কোয়ালিটি একটা সাইড, বিকজ কিছু প্লেয়ার ছাড়া, মানে যেমন ধর মুশফিকুর রহিম বা তামিম ইকবাল, কিছু প্লেয়ার ছাড়া ব্যাটিং সাইডটা বাংলাদেশের আসলেই একটা টেস্টের মধ্যে পড়বে আর কি। এখানে মানে শ্রীলঙ্কার যে কন্ডিশন, একটু দুই একটা কিছু উইকেট আছে যে 1-2 দিন ফার্স্ট ডে সেকেন্ড ডে তে খুব বাউন্সি হয়, বল উঠে আসে, আবার ওদের হচ্ছে স্পিনিং ট্র্যাক আছে, যেটা হচ্ছে ভালো স্পিন, আগে যেটা যখন মুরলীধরন ছিল তখন মানে ওরা খুবই মানে সেকেন্ড থার্ড ডে তে স্পিন ব্যাপকভাবে কাজ করা শুরু করতো, কিন্তু আমার মনে হয় না এখনকার উইকেট গুলা ওরা খুব বেশি স্পিনিং ট্র্যাক করবে, কারণ বাংলাদেশের যদি ফাস্ট বোলারদের মানে কম্পেয়ার করা যায়, ফাস্ট বোলাররা ম্যাক্সিমাম 140 তে বল করতে পারে, কিন্তু ওদের বলাররা 140 উপরে করে আর কি বল করে। তো সেই ক্ষেত্রে ওরা আমার মনে হয় যে চান্স নেবে অলওয়েজ হচ্ছে ফাস্ট বোলিং ট্র্যাক করার জন্য, মানে ট্র্যাকে হচ্ছে খেলার জন্য। আর বাংলাদেশের আমি আসলেই বাংলাদেশের প্লেয়ারদের মাঝে আমি বলি যে মানে এখানে আমার একটা প্রশ্ন আর কি, যে আপনি লাস্ট 5 ইয়ার্স বা 10 ইয়ার্সে দেখেন যে মুশফিকুর রহিম বা তামিম ইকবাল ছাড়া, বা সাকিবের কথা এক্সেপশনালি বাদ দিলাম, যে আপনি যদি দেখেন যে প্লেয়ারদের এক্সট্রা অর্ডিনারি কিছু শট মানে তাদের অ্যাড হয়েছে কিনা। যদি বোলারদের আমি প্রেক্ষাপটে যাই, যে বোলাররা যেমন বোলারদের এক্সট্রা কিছু মানে কারিকুলাম আর কি, এক্সট্রা কিছু অ্যাক্টিভিটিস বোলারদের মানে অ্যাড হয়েছে কিনা, এগুলো আসলে দেখা যায় না, মানে তখনই খারাপ লাগে আর কি বিষয়গুলো। আমরা তো বাইরে থেকে ক্রিকেট মানে দেখি, বা একসময় ক্রিকেট খেলতাম, ইদানিংও টুকটাক হয়তো ছোট দেশে খেলি, কিন্তু আমরা তো মানে অলওয়েজ চিন্তা করি যে একটু আমার যে স্ট্রেংথ আছে স্ট্রেংথের মধ্যে আরো কিছু অ্যাড করার জন্য। আমি চাই যে বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারদের মানে যে মানে
তার এক্সট্রা স্ট্রেন্থ অ্যাড করা, ভেরিয়েশন আনা। ব্যাটসম্যান যেমন মুশফিকুর রহিমের লাস্ট 5 ইয়ার্সে যদি তার প্রোগ্রেস দেখি, অসাধারণ। তো এরকম আমি আসলে তেমন মানে আদার্স প্লেয়ারদের খুব কম দেখি আর কি। লিটন উঠে আসতেছে, হ্যাঁ খুব মানে খুবই ফ্যান্টাস্টিক প্লেয়ার, ভালোই, কিন্তু কনসিস্টেন্সি ধরে রাখা যে এরা তো একসময় চলে যাবে, যেমন মাশরাফি চলে গেলেন, পরে আমাদের তো আরো কোয়ালিটি প্লেয়ার আসা উচিত, সেই হিসাবে কনসিস্টেন্সি ধরে রাখা। যেমন সাব্বিরের প্রতি একটা মানে এক্সপেকটেশন ছিল, সাব্বিরও তো মানে দেখা গেছে যে সেরকম ফর্মে নাই। তো এরকম আমি চাচ্ছি যে যেমন আমরা মমিনুলের প্রতি যেরকম এক্সপেকটেশন করি, মমিনুলও দেখা যাচ্ছে যে সেই ধরনের মানে খালি দেশের ক্রিকেটে মানে ডোমেস্টিকে ভালো খেলে, হ্যাঁ ইন্টারন্যাশনাল দেখা গেছে যে ই করতে পারছে না বা কনসিস্টেন্ট ধরে রাখতে পারছে না আর কি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আরো মানে প্রপার প্ল্যান অনুযায়ী আসলে টেস্ট ক্রিকেটের জন্য আরো প্রয়োজন যে 5 বছর আগে থেকে প্ল্যান করা, যে আমার এই প্লেয়ার গুলা 5 বছর আগামী 5 বছরে হচ্ছে তাদের রেজাল্ট পাবো, এই ধরনের কিছু প্লেয়ার টেস্টে আনা দরকার। আর টি-20 সাইটে বাংলাদেশ এখনো অনেক উইক, আমার মনে হয় যে টি-20তে মানে আরো কিছু প্লেয়ার পিক করা দরকার আর কি। এবং মানে যেমন আমরা ইংল্যান্ডে দেখছি যে ডেভিড মালান বা ওই যে ওদের ওপেনারটা মানে তাদের মানে ইংল্যান্ডের মানে তারা টি-20 খেলে, টেস্ট খেলে না, এরকম কিছু প্লেয়ার আর কি। জি না, বেন্টন, হ্যাঁ বেন্টন, এরকম কিছু প্লেয়ার, এই ধরনের কিছু প্লেয়ার আসলে আনলে মানে আরো কম্পিটিটিভ ক্রিকেট বাংলাদেশ খেলতে পারবে। তবে কোভিড এর পরে যেহেতু শ্রীলঙ্কায় হবে আর কি, ফার্স্ট টেস্টটাতে আমার মনে হয় খুব মানে ফাইট হবে আর কি ফার্স্ট টেস্টটাতে। পরে কনসিস্টেন্সি ধরে রাখাটাই আমি মনে করি বাংলাদেশের মানে মেইন টার্গেট হওয়া উচিত আর কি। ফার্স্ট টেস্টের চান্স না, প্রথম চান্সটা ফার্স্ট টেস্ট নেওয়া উচিত। জি থ্যাংক ইউ। এ গুড স্টার্ট ইজ হাফ ডান, সেই দিকে আপনি কনসেন্ট্রেট করতে বলছেন এবং চমৎকার কথা বলেছেন যে উই নিড টু হ্যাভ এ প্রপার প্ল্যান এন্ড ইটস দ্য লং টার্ম প্ল্যান ফর টেস্ট ম্যাচ ফরম্যাট, যে বাংলাদেশ ভালো করবে, বাঞ্চ অফ কোয়ালিটি প্লেয়ার্স কে কালেক্ট করে সিজন নার্সিং করতে হবে, দেন তাদের কাছ থেকে আফটার 5 ইয়ার্স আমরা কিছু পরিকল্পনা এক্সপেক্ট করতে পারি। আমরা কিছুদিন আগে এইরকম প্ল্যাটফর্মে আলোচনা করছিলাম যে হাউ টু উইন এ টেস্ট ম্যাচ ক্রিকেট অর হাউ টু সার্ভাইভ। সেইখানে এই কথাগুলো এসছে যে ওভারনাইট অ্যাটলিস্ট টেস্টে আপনি কিন্তু সাকসেস পাবেন না। হ্যাঁ, বাংলাদেশ কিছু ওয়ানডে ম্যাচ হোমে অ্যাওয়েতে জিতেছে, ইট ডাজ নট মিন টি-20 তে দেখুন আমরা কিন্তু স্ট্রাগল করছি, আর টেস্ট ম্যাচ এলে তো কথাই নাই, অ্যাওয়েতে আমরা এখনো হোঁচট খাই, ইভেন ঘরের মাঠে এসেও আফগানিস্তান হারিয়ে দিয়ে গেছে। সো টেস্ট ম্যাচ ফরম্যাটটা নিয়ে আমাদের সত্যিকার অর্থে কনসেন্ট্রেশন আছে। মনিরুজ্জামান যেমন বলছিল সালেক ভাই যে আমাদের বোলারদের নতুন নতুন ভ্যারিয়েশন অ্যাড করার দিকে তাদের সেই মুনশিয়ানা বা স্কিল দেখা যাচ্ছে না, বা ইভেন তারা কনসিস্টেন্সিটাই ধরে রাখতে পারছে না। ইভেন আমাদের টেস্ট ম্যাচ টেম্পারামেন্ট নিয়ে কথা ওঠে মোস্ট অফ দ্য প্লেয়ার্সদের, এক্সেপশনালি মুশফিক, তামিম, সাকিব বাদ দিলে। তো এই জায়গাটায় আপনি আর কি অ্যাড করবেন যে বাংলাদেশের প্রবাবিলিটি কেমন আপকামিং টেস্ট সিরিজটায়? আপনি যদি পজিটিভ থেকেও বলেন, আশাবাদী হয়েও বলেন, তাহলে কি বলবেন? আচ্ছা, আমি বলি আমাদের পেস বোলারদের কিভাবে কনসিস্টেন্সি আসবে। বাংলাদেশের যে উইকেটের ডোমেস্টিক উইকেটের যেখানে খেলে সেখানে কয়টা উইকেট পেস ফ্রেন্ডলি আছে? আপনি ডোমেস্টিক যে ক্রিকেট হয় দেখবেন যে কিছুক্ষণ পরে স্পিনাররা চলে আসে, পেস বোলাররা হয়তো 5 ওভার 6 ওভার করে কিছুক্ষণ পরে স্পিনাররা চলে আসে। আমাদের উচিত ছিল আমাদের প্রত্যেকটা স্টেডিয়ামে বা কিছু স্টেডিয়ামে অন্তত 2-3 করে পেস ফ্রেন্ডলি, যেখানে বাউন্সি উইকেট, পেস বোলাররা হবে। আমাদের ওখানে পেস বোলাররা তো ইনজিওর্ড হয়ে যায়, কারণ পেস বোলিং এইসব সফট উইকেটে বা এইসব উইকেটে শর্ট বোলিং করতে যে ওদের ম্যাক্সিমাম দেখেন আপনার তাসকিন কতবার ইনজিওর্ড হয়েছে, আপনার এই আমাদের মুস্তাফিজ কতবার ইনজিওর্ড হয়েছে। এই জিনিসগুলি তো পেস বোলার গড়তে হলে তো একটা ডেফিনিট প্ল্যান লাগবে। আপনি ভারত এক সময় কিন্তু পেস বোলার ছিল না, আপনারা দেখেছেন ভারত ডেনিস লিলিকে নিয়ে গেছিল আমাদের এখান থেকে, এমআরএফ একাডেমি ডেনিস লিলিকে নিয়ে গেছিল। ভারত একসময় শুধু স্পিন দিয়ে খেলতো, এখন দেখেন ভারতের পেস বোলিং কত আসছে। এটা যে পরিকল্পনার কথা বলেছেন, দিস শুড বি এ প্ল্যান। সিমিলারলি পেস বোলিং উইকেটে যেখানে বাউন্সি হবে সেখানে রিস্ট স্পিনারও আসবে। বাংলাদেশে কিন্তু এরকম রিস্ট স্পিনার আসেনি। টেস্ট ক্রিকেট কিন্তু এই দুই মাধ্যমেই জিতে। এই যে পাকিস্তানের কথা বললেন, পাকিস্তানে কিন্তু পেস বোলার আসছে, কারণ ওরা এমনিতে ওরা একটু ফিজিক্যালি বিল্ড, ভালো বিল্ড, ওদের পাড়ায় পাড়ায় খেলা হয়। পেস বোলার পাকিস্তানে একটার পর একটা আসছে, সেই ফজল মাহমুদের থেকে শুরু করে আপনি দেখেন আসছেই, ইমরান খান, ওয়াকার ইউনুস, শোয়েব আখতার, তারপরে দেখেন এই যে মোহাম্মদ আমির, তারপরে মোহাম্মদ আসিফ, এরা এই লাইনে তো পেস বোলার আসছেই, এবং ওদের রিস্ট স্পিনারও আসছে। রিস্ট স্পিনারদের পাকিস্তানের যে লেগ স্পিনারের যেটা একটা
হোয়াট শুড আই সে, এটা একটা প্রায় হারিয়ে যাওয়া স্কিল ছিল, লেগ স্পিনারদের আনতো না। আব্দুল কাদেরের মতো লেগ স্পিনারকে তো ইমরান খানই কাভার করে নিয়েছে, এবং আব্দুল কাদেরকে আপনার সেনওয়ারের কথা শুনবেন, সেনওয়ারও কিন্তু এনকারেজ হয়েছে আব্দুল কাদের দেখে। বাংলাদেশের শুরুতে কিন্তু আপনি জানেন একেবারে সূচনার দিকে আমাদের চায়নাম্যান বোলার ছিল, লেগ স্পিনার ছিল, শুরুর দিকে লিন্টু খেলতো, রুমি খেলতো, তারপরে ওয়াহিদুল গনি আসলো, এরপরে কিন্তু লেগ স্পিনার গড়ে তোলার জন্য ওই ধরনের কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। ফাস্ট বোলার আমরা দেখেন, এখন আরেকটা জিনিস হলো, আমাদের টেস্ট যারা খেলে তারা লঙ্গার ভার্সন দেশে খেলে না, তারা কখন কোথায় লঙ্গার ভার্সন খেলে? অধিকাংশ টেস্ট প্লেয়ার তো লঙ্গার ভার্সনে খেলেই না। আর লঙ্গার ভার্সনে যারা খেলে, যারা কনসিস্টেন্টলি গত 3 বছর 4 বছর ধরে ভালো খেলতেছে, তাদের তো টেস্ট দলে সুযোগ দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে যে ডোমেস্টিক ক্রিকেটের, আমাদের সিলেক্টররাই বলে, আমাদের ক্রিকেট অথরিটিরা বলে যে ডোমেস্টিক ক্রিকেটের স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ক্রিকেটের স্ট্যান্ডার্ড না। তাহলে নতুন প্লেয়ার কোথা থেকে ক্রিয়েটেড হবে? দায়িত্বটা কাদের? এখন আমার একটা সমস্যা হয়ে গেছে, আমি পার্সোনালি মনে করি শ্রীলঙ্কা যখন আমাদের ইনভাইট করেছিল তখন কিন্তু শ্রীলঙ্কার প্রিপারেশন ছিল না, বাংলাদেশের যেরকম প্রিপেয়ার ছিল না, শ্রীলঙ্কার প্রিপারেশন ছিল না। শ্রীলঙ্কার সাথে একটু বার্গেন করে একটু আগে টিম নিয়ে যে ওখানে যে যদি প্র্যাকটিস করতো, শ্রীলঙ্কার কেউ কম প্রিপেয়ার পেত। এখন কিন্তু শ্রীলঙ্কা গত 2 মাস ধরে খেলছে, শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা আপনি দেখেন 300-200 রান করছে কনসিস্টেন্টলি। ফার্স্ট আমি একটু ওনার সাথে একটু ডিফার করি, ফার্স্ট ম্যাচটা আমাদের জন্য খুবই অসুবিধা হবে। মানে কি, উইল গেট এ ফুললি প্রিপেয়ার্ড শ্রীলঙ্কা। আমাদের টিম কিন্তু অতটা প্রিপেয়ার থাকবে না। আমাদের এই মাসের মাঝামাঝি থেকে তারা ডোমেস্টিক প্রিপারেশন শুরু করবে, ওখানে যায় হয়তো 1-2টা ম্যাচ খেলবে। একটা ম্যাচ, প্রথম ম্যাচটা যদি কোনোভাবে ড্র করে সার্ভাইভ করতে পারে, তাহলে হয়তো বাই দিস টাইম, বিকজ ব্যাটিং এ তো আমাদের কোয়ালিটি আছে, সাকিব ভালো, মুশফিক ভালো খেলবে, আমাদের মমিনুল আছে, আমাদের তামিম ইকবাল আছে, আমি জানি না হয়তো মাহমুদুল্লাহকেও টিমে নিয়ে আসা হবে। আমার একটা সাজেশন থাকবে কি, যেহেতু করোনায় সুযোগ আছে, আমাদের 1-2জন এক্সপেরিয়েন্স ব্যাটসম্যান যারা দীর্ঘদিন ধরে টেস্ট ক্রিকেট খেলেছে আগে এবং এখন ডোমেস্টিকে ভালো করছে, এরকম 1-2জন এক্সপেরিয়েন্স ব্যাটসম্যান নিয়ে যাওয়া। যেহেতু সাকিব নেই, এবং সাকিব যে ফিরে আসবে, যেভাবে বলা হচ্ছে যে ফিরে আসলেই সে রিলিজ হয়ে গেলে খেলতে পারবে, রেডি হবে, এটা কিন্তু সময় লাগে। ইন্টারন্যাশনাল ক্রিকেটে স্পেশালি টেস্ট ক্রিকেট খেলতে, ফিজিক্যালি টেস্ট খেলতে তো 5 দিন খেলতে হয়। আপনি 1 দিন 2 দিন, টেস্ট ক্রিকেটে 5 দিনে 15টা সেশন খেলতে হয়। 15টা সেশনে 12টা সেশন ডমিনেট করে, 13টা সেশন ডমিনেট করে 2টা সেশন আপনি করলেও হেরে যাবেন। যার এক্সাম্পল আপনি দেখছেন, পাকিস্তান ফার্স্ট টেস্টটা হেরেছে। আই উইশ অল দ্য বেস্ট ফর বাংলাদেশ। আই উইশ এরা খুব ভালো করবে এবং কম্পিটিটিভ হবে। থ্যাংক ইউ। আমি কিছু কমেন্টস পড়ে নিতে চাই। অনেক শুরু থেকে অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছে, এন্ড ইভেন দে আর জয়েনিং উইথ देयर কমেন্টস। মিজানুর রহমান আমাদেরকে বলেছে হ্যাপি টু সি ইউ অল। এরপরে আমাদেরকে সোহেল রানা বলছে ভালো আলোচনা, সবাইকে সালাম জানিয়েছেন। আমাদেরকে কমেন্টস করছিলেন আলফাজউদ্দিন আহমেদ, বলছিলেন যে একটা বিষয় হচ্ছে যে যখন 2 দলের দলগত শক্তি কাছাকাছি হয়, তখন প্রিভেইলিং কন্ডিশনস টু প্লেয়ারদের মেন্টাল স্ট্রেংথ জয় পরাজয়ের ক্ষেত্রে নিয়ামক হয়ে দাঁড়ায়। ডেফিনেটলি, যেটা অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ক্ষেত্রে বা ইন্ডিয়া অস্ট্রেলিয়া এই সমস্ত ম্যাচগুলোতে আমরা দেখি। আলফাজ আহমেদ ভাই একাধিক কমেন্টস করেছেন, সবগুলোই এনকারেজিং এন্ড টু দ্য পয়েন্ট, একেবারে পিন পয়েন্টেড কমেন্টস উনি করছেন তার দীর্ঘ অভিজ্ঞতা থেকে। সিনিয়র মোস্ট কমেন্টেটর এন্ড এ লিভিং লিজেন্ড হিয়ার ইন বাংলাদেশ। Shorter version cricket, a desire to win, self-confidence of player, team combination, and finally on the day performance and capitalizing on the advantage খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই কথা আলফাজ ভাই বলেছিলেন। খন্দকার রশিদ ডালু, উনি ভলিবলের কোচ হলেও ভালোবাসেন না, উনি বলেছেন সালেক ভাই আসসালামু আলাইকুম, আপনার কাছে আমার প্রশ্ন, পার্থের আবহাওয়া কি ইস্ট এশিয়ান দেশগুলোর মতোই কিনা? এক কথায় জবাব দেবেন। জি জি, পার্থ কিন্তু পার্থের ওই পাশেই, পার্থের পাশে সাগর এবং ওই পাশেই কিন্তু ইন্দোনেশিয়া। পার্থের থেকে ইন্দোনেশিয়া কিন্তু বেশি দূরে না। সো পার্থের আবহাওয়াটা অনেক উষ্ণ এবং আর্দ্র এবং অনেকটাই ওদের মতো, অনেকটাই কাছাকাছি। কারণ আমাদের যদি আমরা মেলবোর্ন থেকে আমি এশিয়ায় ফ্লাই করতে যাই, আমার যদি যেতে হয় এখান থেকে আমার 4 ঘন্টা কিন্তু অস্ট্রেলিয়ার উপর দিয়ে ফ্লাই করতে হয়। সো এই জন্যই পার্থকে বেছে নিয়েছে। এবং পার্থে জানেন একটা নতুন স্টেডিয়াম হয়েছে, ওয়াকানা, একটা নতুন পার্থের স্টেডিয়াম হয়েছে,
যেটা বিভিন্ন ধরনের উইকেট রেডি করা হয়েছে। আমি জানি যে ওদের প্র্যাকটিস উইকেট বিভিন্ন ধরনের, এশিয়ান কান্ট্রিজে খেলতে হলে যে ধরনের উইকেট করা হয় ওদের প্র্যাকটিসের জন্য এক একটা উইকেট ওইভাবে বের করা হয়েছে। থ্যাংক ইউ। আলফাজ ভাই আরেকটা কমেন্টসে বলছে শর্টার ভার্সন ক্রিকেটে কিছু বিগ হিটিং ব্যাটসম্যান সৃষ্টি করতে হবে, টেইল এন্ডারদের বিগ হিটিং ক্যাপাবিলিটি থাকতেই হয়, আদারওয়াইজ টি20 জেতা যায় না। আমাদেরকে সোহেল রানা কোশ্চেন করছিলেন, সবার কাছে আমার প্রশ্ন, টেস্ট ক্রিকেট ম্যাচ জেতার জন্য ম্যাচ উইনিং বোলার লাগে, সেই রকম বোলার কি আমাদের আছে? রবিউল রাহি ম্যাচ বোলার বলা যায় কিনা? কোয়েশ্চেনেবল। দেন এগেইন আমাদের তো এইগুলোই অ্যাভেলেবল রিসোর্স, ইনফর্ম বোলার, সো এদেরকে দিয়েই ট্রাই করছে ম্যানেজমেন্ট। কি আর করার, আমরা তো ওইভাবে কালচার করি না। আন্ডার 14 থেকে নিয়ে দিনের পর দিন গড়ে পিটে এমআরএফ পেস ফাউন্ডেশনে পাঠিয়ে দেশে কোয়ালিটি কোচেস, স্থানীয় কোচেসদের ব্যবহার করে আমরা যদি গড়তাম একটা মানে লং মিড টার্ম শর্ট টার্ম পরিকল্পনা নিয়ে এগোতাম, দেন আমরা টেস্টে ভালো করতাম। উই আর অলমোস্ট টু দ্য এন্ড অফ আওয়ার শো। ডক্টর মনিরুজ্জামান, লাস্ট স্লটে আপনার কাছে যাচ্ছি। আজকে যে এই টপিক ইন্টারন্যাশনাল ক্রিকেট ইন কোভিড, ক্রিকেট কিন্তু আস্তে আস্তে ব্যস্ত হচ্ছে। ওয়ার্ল্ড টি20 পিছিয়ে গেছে, প্রবাবলি নেক্সট ইয়ারে হবে, বা আদৌ হবে কিনা, কখন হবে, yet not been settled. Then again এই ওভারঅল ক্রিকেট যে ফিরছে তার সাথে বাংলাদেশ অ্যাডাপ্ট করার চেষ্টা করছে। আপনি সব মিলিয়ে কনক্লুডিং রিমার্কস কি বলবেন? অ্যাকচুয়ালি মানে বাংলাদেশ, ইন্ডিয়া বা যারা ক্রিকেট খেলে, অস্ট্রেলিয়া, এই ক্রিকেট লাভিং যারা যেসব কান্ট্রি আছে তারা আসলে আমরা যেমন লাস্ট 5 মাস ধরে বা 6 মাস ধরে কোনো ক্রিকেট ম্যাচ দেখিনি, মানে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া ছাড়া, এই যে ইংল্যান্ড পাকিস্তান সিরিজ বা ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ছাড়া আমরা আসলে মুখে আছি যে কবে বাংলাদেশের খেলা দেখবো আসলে। আর ক্রিকেট লাভিং কান্ট্রি বা ক্রিকেট ফ্যান যারা আছে তারা আসলে আমার মনে হয় সবাই মুখে আছে যে কিরকম মানে ক্রিকেট আবার ফিরে আসুক। এই কোভিড আসলে গোটা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছে। এই কোভিড থেকে আমি জানি না আমরা কবে এটা থেকে আসলে পার পাবো আর কি, ফুটবলও ফিরেছে ওয়ার্ল্ডে। হ্যাঁ, জি। তো আমি আশাবাদী যে আগামী বছর হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। আর আমরা যেহেতু আগামী শ্রীলঙ্কা সফরেই যাচ্ছি, সেই ক্ষেত্রে মানে শ্রীলঙ্কা যদিও কোভিডের মানে এটা খুবই কম ছিল আর কি ওখানে কোভিডের, মানে সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমরা আসলে খুব মানে ভালো একটা সময় আর কি সামনে দেখতে পাচ্ছি। আর আমি মনে করি যে মানে মানে এই কোভিড চলে যাক এবং আমরা গোটা ওয়ার্ল্ড যেন খুব সুন্দরভাবে আগের মতো করে আমরা ফিরে আসি আর কি। এটা একটা বিরাট ধাক্কা ছিল, যে মানে যদিও নেচারের জন্য আমার মনে হয় এটা প্রয়োজন ছিল, কারণ নেচারকে আসলে আমরা খুব বেশি অত্যাচার করেছি এতদিন ধরে। নেচার হয়তো কিছুদিন রেস্ট পেয়েছে, নেচারও মানে একটু রেস্টের দরকার আছে বা ছিল আর কি। সেই ক্ষেত্রে আমি সব মানে দোয়া করি এবং মানে আশাবাদী যে আগামীতে 1-2 মাসের মধ্যে গোটা ওয়ার্ল্ড যেন কোভিড মুক্ত হয় এবং ক্রিকেট আমাদের মাঝে ফিরে আসে। ধন্যবাদ। সালেক ভাই, লাস্ট ফিউ ওয়ার্ডস। আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ জিতেছে বাংলাদেশ, সুতরাং বাংলাদেশের ক্রিকেটের ভাগ্যাকাশে আমার মনে হয় যে ভালো কিছু অপেক্ষা করছে। শুধুমাত্র আস্থা নির্ভর, সুনির্দিষ্ট, সময় উপযোগী কিছু পরিকল্পনা এবং তার সঠিক বাস্তবায়নেই সেই স্বপ্ন দেখা সম্ভব। আমি মনে করি আন্ডার 19 টিমটারে নিউক্লিয়াস বানানো উচিত, ওদের নিউক্লিয়াস বানানো, নিউক্লিয়াসের উপরে গ্রো করানো উচিত। এখানে কয়েকটা কোয়ালিটি পেসার আছে, পেস বোলার আছে যেগুলিকে গ্রো করানো যাবে। কিন্তু আমাদের আরেকটা আমি একটু সামান্য বলি, পেস বোলিং এ কিন্তু আমরা ভালো কোচ নিয়ে আসছিলাম। কোটনি ওয়ালশের মতো একজন সর্বকালের শ্রেষ্ঠ পেস বোলার নিয়েছিলাম, তার থেকে আমরা কতটুকু নিতে পেরেছি? এই কোটনি ওয়ালশের থেকে আমাদের মুস্তাফিজ কেন গ্রো করলো না? তাসকিনের মতো প্লেয়ারটা কেন হারিয়ে গেল? এখন যে আমি একটা কমেন্ট দেখলাম, রাহি ইজ এ ভেরি গুড প্লেয়ার, ভেরি গুড বোলার। সে কিন্তু পেস একটু কম থাকলেও দুদিকে মুভ করায়। রাহিকে যে ওয়ার্ল্ড কাপে নিয়ে যাওয়া হলো, ওয়ার্ল্ড কাপে খেলানোই হলো না। ওয়ার্ল্ড কাপে রাহিকে নিয়ে গেলে ওই কন্ডিশনে একসময় আমাদের মাশরাফি যখন হি ওয়াজ নট 100%, এবং মাশরাফি লাস্ট 3টা ম্যাচে যদি বাংলাদেশ ক্রিকেটের ম্যানেজমেন্টের অতটা গার্ডস থাকতো, রাহিকে যদি খেলানো হতো মাশরাফিকে না খেলিয়ে, কারণ বাংলাদেশ লাস্ট 3টা ম্যাচ খেলছে 10 জন প্লেয়ার ভার্চুয়ালি। মাশরাফি, উইথ অল রেসপেক্ট ফর হিজ কমিটমেন্ট এন্ড এভরিথিং, রাহিকে খেলানো উচিত ছিল। রাহি আছে, এবাদত আছে, খালেদ আছে, এই ছেলেগুলিকে কিন্তু গ্রো করানো যাবে। এবং এদের গ্রো করাতে হলে আমাদের কোচিং, আমাদের এই যে কোচিং বলেন, আমাদের 20 বছরে টেস্ট খেলার পরে আমাদের প্রায় 16 জন কোচ চেঞ্জ হয়েছে।
এই যে কোচটা আসে, এসে যে আমাদের সাথে স্টেবল হবে, তার আগে যদি চলে যায় তাহলে হোয়াট দে উইল বি গিভিং, এই জিনিসটা আমাদের চিন্তা করা উচিত। এবং এই সময়ের মধ্যে আমাদের লোকাল কোচ তো ডেভেলপ করা উচিত ছিল ডেফিনেটলি ওদের পিছনে থেকে। এখন দেখেন শ্রীলঙ্কান কোচেসরা মোস্টলি চালায়, হয়তো হেড কোচ একজন আসে, ট্রেনার একজন আসে। পাকিস্তানে অ্যাবসলিউটলি এখন পাকিস্তানি, ইন্ডিয়ায় তো ইন্ডিয়ানরাই করে। এখন কিন্তু আস্তে আস্তে এগুলি চেঞ্জ করতে হবে, কারণ কালচার ডিফারেন্স হয়ে যায়। আমাদের ক্রিকেটাররা কিন্তু ওই কালচার বোঝে না, অনেকে ল্যাঙ্গুয়েজ বোঝে না, হয়তো ভয় করে কিছু বলে না। এই জিনিসগুলি প্ল্যানিং এর পার্ট হওয়া উচিত। একরকম যে আমাদের উইকেট বানাতে হবে, আমাদের আদার ফ্যাসিলিটিস ডেভেলপ করতে হবে, লোকাল ক্রিকেট, কম্পিটিটিভ ক্রিকেট করতে হবে। আদারওয়াইজ কিন্তু আমরা 3 বছর 5 বছরের মধ্যে অনেক পিছিয়ে যাবো। আমাদের পজিশন কিন্তু এখন 9th অ্যামাং দ্য 12। বাকি দুজনের কথা বাদ দিলাম, যারা লোয়ার আছে, যদিও আফগানিস্তানের কাছেও হেরে গেছি আমরা, কিন্তু আমাদের পজিশন ইজ 9। আমরা যদি শ্রীলঙ্কার সাথে হেরে যাই, যদিও জিম্বাবুয়ে তো এখন তো বুঝেন জিম্বাবুয়ে, তার মানে আমরা ভার্চুয়ালি আমরা এট দ্য বটম। তো এখান থেকে আর কত নিচে চলে যাব? আমরা যদি পরিকল্পনা না করি তাহলে আর কতদিন নিচে চলে যাব? আমরা কিন্তু যে পাকিস্তানে গেলাম, ভারতে গেলাম, টিমকে প্রিপেয়ার করে পাঠাইনি। আমাদের কিন্তু ওই পিঙ্ক বলে খেলা উচিত হয়নি। পিঙ্ক বলে এমনি তো আমাদের টেস্ট এক্সপেরিয়েন্স নেই, তারপরে পিঙ্ক বলে খেললাম। এই জিনিসগুলি কিন্তু বিবেচনার সুযোগ আছে। আমরা প্রত্যেকটা টেস্ট সিরিজ যে হেরে আসলাম, তারপরে যদি বিশ্লেষণ করতাম এবং এই সময় যে আমাদের সময় পেয়েছিলাম, এই সময় কিন্তু আমরা প্ল্যানিং করতে পারতাম। আনফরচুনেটলি দ্যাট হ্যাজ নট বিন ডান, বাট আই এম স্টিল হোপফুল যে প্লেয়ারদের উপর আমাদের যথেষ্ট কনফিডেন্স আছে। ডেফিনেটলি দে উইল পুট আপ দেয়ার বেস্ট, এবং আমি আশা করব যে বাংলাদেশ অন্তত টেস্ট সিরিজটা ড্র করে আসবে, অন্তত। Thank you so much, Dr. Salek Sufi. There are few more very effective comments from our audiences. এই যে আমরা দেখতে পাচ্ছি কামাল পাশা, আসসালামু আলাইকুম স্যার, today's discussion is very effective for cricket, especially test cricket. Sir, I think we have to produce match winning bowler and batsman, not only for shorter version but also longer version, otherwise this condition will be continued. Thanks all for effective discussion. Best of luck. আচ্ছা, এখানে আলফাজুদ্দিন আহমেদ বলছে যে ল্যাঙ্গুয়েজ ইস্যু, বিগ কোচও সাকসেস হতে পারে না। সোহেল রানা শুরু থেকে নানাবিধ কমেন্টস করছে। সামসুল ইসলাম ভাই, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, আলামিন, রুবেল, এদের খুব কম দেখি। We watched them in only T20 and ODIs, not for the test matches. এইটা তার জায়গা কোশ্চেনের। আলফাজুদ্দিন আহমেদ বলছে বোলারদের হেলথ, নিউট্রিশন অলসো অ্যান ইস্যু, and of course এইগুলো কিন্তু there are so many issues, আমাদেরকে বোর্ডে পিঠে নিতে হয় খেলোয়াড়দের। এবং ওই যে বললাম ক্যাচ দেম ইয়াং, তারপরে গ্রাজুয়ালি তাদেরকে স্টেপ বাই স্টেপ ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য ফিট করে তোলা, প্রিপেয়ার করে তোলা। দেন ওইরকম কম্পিটিটিভ ইন্টারন্যাশনাল ক্রিকেট এনভায়রনমেন্টে যদি আমরা ছাড়তে পারি, দেন আমাদের টাইগারও নেক টু নেক লড়াই করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইভেন ইন্ডিয়া এদের মতো হাইলি প্রফেশনাল অ্যান্ড টপ কোয়ালিটি টিমের বিরুদ্ধে কাঙ্ক্ষিত সাফল্য বয়ে নিয়ে আসবে। বন্ধুরা, স্পোর্টস টক উইথ সামসুল ইসলাম জানি আপনাদের পছন্দের একটি প্রোগ্রাম। এখানে সমসাময়িক অনেক বিষয় নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করেছি এবং বিষয় বিশেষজ্ঞরা এসে তাদের সুচিন্তিত ইনপুটস দিয়েছেন, যেগুলো আপনারা খুবই এনজয় করেছেন। আজকে দুই অতিথি খন্দকার সালেক সুফি মেলবোর্ন অস্ট্রেলিয়া থেকে জয়েন করেছিলেন, আমাদের ডক্টর মনিরুজ্জামান, বিশিষ্ট নিউক্লিয়ার সায়েন্টিস্ট and of course a cricket lover and a former player. Thank you both of you gentlemen for joining with me. Take care of yourself. আমার আরেকটা প্রোগ্রাম আছে। Thank you very much. Thank you. Bye bye. Bye bye Salek Sufi bhai. Bye bye Monir. Thank you. Take care. Thank you. দর্শক মন্ডলী, আজকে স্পোর্টস টক এখানেই শেষ করছি। আগামীতে অন্য কোনো বিষয়ে আর ভিন্ন কোনো অতিথিদের নিয়ে আবারও আলোচনা হবে। আপনারা ভালো থাকবেন, খুব ভালো, সবার জন্য শুভকামনা।